2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। ঐক্যবদ্ধ গড়তে দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান আলী রিয়াজের, নিজেদের মধ্যে আলোচনা করবে কমিশন। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানালেন খসরু। অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা জাপানের, বললেন পরোয়ার। নির্বাচনে অনিয়মের দায়ে শেখ হাসিনা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ইসিতে অভিযোগ বিএনপি, শেরেবাংলা নগর থানায় মামলা। জুলাই আগস্টে রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলার অভিযোগ গঠন, আগামী 29 জুন শুনানির দিন নির্ধারণ। শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, পরীক্ষার ভাইভায় বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। এবং ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন, আরও হামলার হুমকি যুক্তরাষ্ট্রে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাশ করা হবে। অর্থ বিভাগ সূত্র জানায়, সকালে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাশ হওয়ার অধ্যাদেশ জারি করা হয়। গত 2 জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা, যদিও এই বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম রিপন। সাইফুল, ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানাবেন। বেলা 11টার সময় নির্ধারিত সময়েই আজকের ঐকমত্য কমিশনের বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর যে মেয়াদকাল, সেই মেয়াদকাল নিয়ে আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের মতামতগুলো জানিয়েছেন এবং বেশ কয়েকটি মতামত কিন্তু আজকেও ঘুরে ফিরে এসছে। কতবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারেন, সেই মেয়াদকাল কেমন হতে পারে, এবং বিকল্প হিসেবে আরো যেই প্রশ্নগুলো উঠেছে যে সময়কালের ক্ষেত্রে তাহলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, এমন ধরনের প্রস্তাবনাও কিন্তু উঠে এসেছে এবং এই আলোচনার মধ্য দিয়ে অগ্রগতি যতটুকু আমরা জানতে পেরেছি যে এভাবে আলোচনার মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না, এমন ধরনের শঙ্কা কিন্তু রাজনৈতিক দলের নেতারা করছেন। তারা যেটি বলছেন যে বিভিন্ন ইস্যুতে যে ঐকমত্য গড়ার প্রচেষ্টা চলছে, সেই ইস্যুগুলো একটি ইস্যু আরেকটি ইস্যুর সাথে সম্পর্কিত। সুতরাং এক বা একাধিক বিষয়ে একসাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করে কোন বিষয়গুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে এবং তার কাঠামো কি হবে, তার ক্ষমতা কি হবে, সেই বিষয়গুলো বিচার বিবেচনা করেই সামগ্রিকভাবে ঐকমত্যের জায়গায় আসতে হবে, এমনটি কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এবং রাজনৈতিক দলের নেতারা যেটি বলছেন যে তাদের রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেও আলোচনার প্রয়োজন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের যেই সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে, সেই প্রস্তাবনার উপর ঐকমত্য তৈরি করতে গেলে তো এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতেই এই বিষয়গুলো উঠে এসেছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি প্রস্তাবনা জানানো হয়েছে যে
একজন প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে, তার কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তার সময়কালের মেয়াদকাল নিয়ে যে ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছে, প্রস্তাবনা আসছে। সামগ্রিকভাবে বিএনপির পক্ষ থেকে আবার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে যে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, সেই তার যে কর্তব্য, সেই দায় দায়িত্বের জায়গায় তাকে হাত পা বেঁধে দিয়ে অন্যান্য যেই কাঠামোগুলো, সেই কাঠামোগুলো তৈরি করলে সেটি আর কি রাষ্ট্র ব্যবস্থা ভবিষ্যতে পরিচালনার জন্য একটা সমস্যার সৃষ্টি হতে পারে। যার কারণে প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে ঐক্যমত সৃষ্টি না করে কয়েকটা বিষয় একত্রিত করে সেটা প্যাকেজ আকারে করা যায় কিনা, এমন ধরনের প্রস্তাবনা কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে এবং এই আলোচনা এখনো চলছে এবং আজকে আমরা যতটুকু জানি বিকেল 5টা পর্যন্ত এই আলোচনা চলবে এবং এই আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতামতগুলো তুলে ধরবেন এবং সামনের যে সিদ্ধান্তগুলো আসে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেই সিদ্ধান্তগুলো এই বৈঠক শেষে ব্রিফিং এর মাধ্যমে আমরা জানতে পারলে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। ন্যান্সি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম রিপন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় দ্বিতীয় পর্বের বৈঠকের 5ম দিনের আলোচনায় এই আহ্বান জানান তিনি। HML এর রিপোর্ট। রোববার বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ডুয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের বৈঠকের 5ম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য পৌঁছাতে সবার ছাড় দেওয়ার মানসিকতায় আসতে হবে। এই পর্ব শেষ হলে দ্রুত জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে। আজকে আমরা যখন কথা বলছি তখন মালয়েশিয়াতে এই নিয়ে আলোচনা চলছে। রুলিং পার্টি একটা প্রস্তাব দিয়েছে 2 টার্মসের, কারণ তাদের এক্সপেরিয়েন্স হচ্ছে যে 2জন প্রাইম মিনিস্টার 10 বছর বেশি থেকে অথরিটেরিয়ান হয়েছিলেন, থার্ড প্রাইম মিনিস্টার 9 বছর কয়েক মাসের পর অথরিটেরিয়ান হওয়ার পথে চলে গেছিলেন। আলী রিয়াজ বলেন, স্বৈরাচার সরকারের 15 বছরে যারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ঐকমত্য কমিশনের লক্ষ্য। রোববারের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও গণসংহতি সহ 30টি রাজনৈতিক দল। HML, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান করতে চায় আমেরিকা বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। আর বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষা ও গবেষণায় জোর দেবে বলে জানান দলটির স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমদ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশে শুল্ক নিয়ে। এছাড়া আলোচনায় গুরুত্ব পেয়েছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকও। বলেন, আমেরিকা সহ বাংলাদেশের সঙ্গে জড়িত সব রাষ্ট্র নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে তাদের পরিকল্পনা ঠিক করছে। তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে, সেটাও আলোচনায় আসছে। দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কিভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, সেটা আলোচনায় আসছে। আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তা, শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা সম্ভব। সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায়,
অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে, তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। বিগত দিনে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত মি সাইদা শিনিচি এক বৈঠক শেষে একথা জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সকালে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি অ্যাম্বাসেডর মি সাইদা শিনিচি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের ফাঁসি সহ বিভিন্ন জুলুম, নির্যাতন, আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া শিল্প, বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ দ্বিপাক্ষিকভাবে কাজ করবেন বা লাভবান হবে সে বিষয়ে কথা হয়েছে। অতি শীঘ্রই বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশের বাণিজ্য সমৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সংবিধানের পরিবর্তন, সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছে। শিল্প, বাণিজ্য, জায়গা, এগ্রিকালচার সেক্টর, নানান সেক্টরে আমাদের সম্ভাবনাময় বিনিয়োগের একটা আলোচনা দুই দেশের মধ্যে অতি সম্প্রতি অনুষ্ঠিত হবে। Extend the message, our strong commitment to further support, especially on its process toward the free, fair, peaceful, and inclusive election. সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি নির্বাচনে অনিয়মের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে বিএনপি। এরপর রাজধানীর শেরেবাংলা নগর থানায় একই অভিযোগে একটি মামলাও করেছে দলটি। মাহবুব তামিমের রিপোর্ট। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে জমা দেয় দলটি। সিইসির সঙ্গে সাক্ষাতের পর ব্রিফিংয়ে সালাউদ্দিন খান বলেন, বিতর্কিত 3 নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। 2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই নির্বাচন হয়েছে ফ্যাসিবাদ সরকারের অধীনে একটা নাটক, প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। নির্বাচন কমিশনে আবেদন করার পর অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় আসামিদের বিরুদ্ধে সংবিধান ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন সহ বিএনপির প্রার্থী ও প্রচারকারীদের মারধর ও হত্যার অভিযোগ আনে বিএনপি। দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তার মধ্যে 19 জনের নাম উল্লেখ করা হয়েছে, আরো অজ্ঞাত অনেক। এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায়ে এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। এরই মধ্যে আওয়ামী লীগ আমলে হওয়া 2014, 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনে সিইসি, ইসি ও সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আগামী 29 জুন শুনানির দিন
নির্ধারণ করা হয়েছে। রোববার এই মামলার শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। পাশাপাশি এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে এই মামলায় গ্রেফতার হওয়া 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে হাজির করা হয়। এর আগে গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। চাংখার ফুলের যে হত্যাকাণ্ড জুলাই দিন ধার্য ছিল, পরবর্তী আদেশ দান অর্থাৎ হচ্ছে যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে সনদ দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে সনদ দেওয়ার দাবিতে রোববার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে প্রার্থীরা। বেলা 11:30টার দিকে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন আহত হয়। উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। এনটিআরসি যে চেয়ারম্যান উনি একজন ভীরু কাপুরুষ, ফাঁসিবাদ নয়তো বৈষম্যমূলক আচরণ ভাইবার মাত্র 3 দিনের মাথায় প্রকাশ করে 15 দিনের শান্তিকালীন ছুটিতে চলে যেতেন না। উনি উদ্দেশ্যমূলক ভাবে আমাদের এই ভাইবার ফল প্রদান করেছে। 21,000 ভাইবা বঞ্চিত প্রার্থীদের ফেল করানো হয়েছে। এটা একটা পরিকল্পনা করে ফেল করানো হয়েছে। আপনারা ইচ্ছাকৃতভাবে এটা দুর্নীতি করছে, আমাদের সাথে বৈষম্য করছে, আমাদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে। আমরা ন্যায় দাবি নিয়ে এখানে আসছি, আমরা আমাদের সনদ চাই। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছিল 83,865 জন প্রার্থী। গেল 4 জুন চূড়ান্ত ফল প্রকাশ হলে তাদের মধ্য থেকে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়। অনুত্তীর্ণ 23,000 প্রার্থীর একাংশ তাদের উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। 3 দফা দাবিতে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসান, চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলনের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বিডিআর সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তারা ফিরে এসেছেন এবং তারা যেটি বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার সচিব অর্থাৎ স্বরাষ্ট্র সচিব কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখাতে পারেন এবং তাদের যেসব দাবি দেওয়া সে ব্যাপারে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়নি। ফলে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি আছে সেটিকে তারা নতুন করে আবার ঘোষণা করেছে এবং আগামীকালকে সকাল 10টা পর্যন্ত একটি আলটিমেটাম তারা দিয়েছে। যদি এই সময়ের মধ্যে বিডিআর সদস্যদের যে 3 দফা দাবি রয়েছে সেটি যদি না মানা হয় তাহলে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবে। সেটি হয়তো মার্চ টু সচিবালয় এরকম একটি কর্মসূচি হতে পারে বলে ধারণা দিয়েছে। অর্থাৎ বিডিআর সদস্যরা যেটি দাবি করছে যে 2009 সালে যে তৎকালীন বিডিআর বিদ্রোহ, সেই বিডিআর বিদ্রোহের যে 2টি মামলা করা হয়েছিল সেই মামলায় যেসব বিডিআর সদস্যদেরকে তৎকালীন বিডিআর সদস্যদেরকে যারা চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন মামলায় তাদেরকে সাজা দেওয়া হয়েছিল সেই সব মামলাকে বাতিল করতে হবে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে আসলে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এমন কিন্তু একটি দাবি ছিল। এছাড়া বিডিআর এর জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিতে 2 নম্বর ধারা একটি যুক্ত করা হয়েছে যেখানে পূর্ববর্তী কোনো মামলার বিষয় নয়, শুধু মামলার বাহিরে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিল তাদেরকেই এই বিডিআর যে কমিশন গঠন করা হয়েছে তদন্ত কমিশন, সেই কমিশনের আন্ডারে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তদন্তের আওতায় আনা হবে। এই যে একটি ধারা যুক্ত করা হয়েছে সেটি ধারার ব্যাপারে কিন্তু বিডিআর সদস্যদের সবচেয়ে বেশি আপত্তি এবং তারা চাচ্ছেন যে দ্রুত সেই ধারাটি বাতিল করতে হবে এবং
যেসব বিডিআর সদস্য এখানে চাকরিচ্যুত হয়েছে এবং এই ধারার অধীনে যারা এই বিডিআর বিদ্রোহ এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আসলে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং সেক্ষেত্রে শুধু রাজনৈতিক ব্যক্তি না, এবং যারা সামরিক ব্যক্তি ছিল এবং এর বাইরে বিভিন্ন সরকারের যারা কর্মকর্তা ছিল তাদেরকেও আসলে আইনের আওতায় আনবার জন্য দাবি জানিয়েছে। একই সাথে যারা যেসব বিডিআর সদস্য এখন পর্যন্ত জেলে রয়েছে তাদের মুক্তির ব্যাপারেও কিন্তু তারা সর্বোচ্চ দাবি জানিয়েছে এবং এই দাবি পূরণ হওয়া পর্যন্ত আগামীকাল 10টা পর্যন্ত তারা সময় দিয়েছে এবং 10টার পরে তারা আরো কঠোর কর্মসূচি এবং মার্চ টু সচিবালয় হতে পারে এমনটাই কিন্তু এখানকার বিডিআর সদস্যরা দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে ব্যর্থ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডি বাজেট সংলাপে এই কথা জানান সিপিডির প্রতিনিধিরা। এবারের বাজেট কোনো বড় ধরনের পরিবর্তন দেখাতে পারেনি বলেও জানায় সিপিডি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। রোববার দুপুরে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদন পায়। এদিকে বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আলোচনায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সমালোচনা করেন উপস্থিত গবেষক ও অংশীজনরা। আমরা ন্যায্য মূল্য দিতে রাজি আছি। এই সময় এবারের বাজেট সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদুল খাতুন। বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে যায়, আমরা পরবর্তীতে দেখি এটাকে সংশোধন করা হয়, কিন্তু সংশোধনের পরেও অ্যাকচুয়াল বাজেট সেটা আমরা জানা যায় আরো বাজেট অর্থ বছরের বেশ কিছু সময় পরে দেখা যায় যে আরো অনেক কম বাস্তবায়ন হয়। কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। এবারের বাজেট পরোক্ষ করের উপর নির্ভরশীল জানিয়ে সিপিডি ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, কোনো বড় ধরনের পরিবর্তন দেখাতে পারেনি এ বাজেট। রাজস্ব জিডিপি আমরা 9% বলি, কিন্তু জনগণ যে রাজস্ব দিয়ে থাকেন সেটার জিডিপি তো 9% না, তাই না? এখানে তো অনেক দুর্নীতির লিকেজ আছে, সেটা আমাদের কিন্তু দেখতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে কিভাবে আমরা ভিত্তি আমরা বাড়াতে পারি। ডিজিটালাইজেশন, এখন সারা পৃথিবীতে কিন্তু ডিজিটালাইজেশনের মাধ্যমে এই ট্যাক্স নেট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই পর্যালোচনায় শিশু, নারী ও যুবকদের উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান অংশীজনরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ ও চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। স্থানীয়রা জানায়, রোববার সকাল 11:30টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাস পর্যায়ক্রমে অটোরিকশা, পিকআপ ভ্যান ও লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে 2 জন ও পরে হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান দুর্ঘটনায় 3 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে দ্রুত গতির ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।